প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গত ক্লাসে নমেনক্লেচার অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ডস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব সিজিক ইলেকট্রনিক কনসেপ্ট অফ কোঅর্ডিনেট বন্ড ইন কোঅর্ডিনেশন কম্পাউন্ডস, limitations of সিজিক কনসেপ্ট and valence bond theory for coordination compound forming। শিক্ষার্থীবৃন্দ, আমরা সকলেই সমযোজী বন্ধন অর্থাৎ কোভ্যালেন্ট বন্ড কি সেটি কিভাবে গঠিত হয় আমরা জানি। অর্থাৎ দুইটি পরমাণু যখন পরস্পর ইলেকট্রন শেয়ার করে যে বন্ধনটি গঠন করে সেটি হলো সমযোজী বন্ধন। কিন্তু এই সমযোজী বন্ধনের মধ্যে একটি বিশেষ প্রকারের বন্ধন হলো সন্নিবেশ সমযোজী বন্ধন। অর্থাৎ যখন দুইটি পরমাণুর মধ্যে শেয়ারকৃত বন্ধনজোড়ের ইলেকট্রন যে কোনো একটি পরমাণু থেকে আসে কিন্তু শেয়ার করে উভয় পরমাণু, তখন ওই বন্ধনটিকে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন বা কোঅর্ডিনেশন বন্ড। বিজ্ঞানী লুইস প্রথমে এই কোঅর্ডিনেশন বন্ডের ধারণা দেন। খেয়াল করো যে যেমন মনে করো অ্যামোনিয়া অণু, আমরা জানি অ্যামোনিয়া অণুর মধ্যে নাইট্রোজেন পরমাণুতে একটি মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে। এটি যখন কোনো প্রোটনের সাথে যুক্ত হয়, প্রোটনের আমরা জানি হাইড্রোজেন পরমাণুতে তোমার পরমাণুর মধ্যে যখন একটি ইলেকট্রন থাকে, সেই একটি ইলেকট্রন অপসারিত হলে তার শক্তি স্তরটি খালি হয়ে যায়, সেটি একটি ব্যাকেন্ড অরবিটাল থাকে। সেই ব্যাকেন্ড অরবিটালের মধ্যে এই নাইট্রোজেন পরমাণু দুইটি মুক্ত জোড় ইলেকট্রন সেখানে যুক্ত হয়ে সেখানে একটা তোমার এই বন্ধন গঠন করে। এটিও একটি সমযোজী বন্ধন, বাট এই সমযোজী বন্ধন একটি বিশেষ প্রকারের সমযোজী বন্ধন, কারণ এক্ষেত্রে দেখা যায় যে নাইট্রোজেন পরমাণু দুইটি ইলেকট্রন তোমার এই হাইড্রোজেন পরমাণুর খালি অরবিটালের সাথে ওভারল্যাপিং করে, অর্থাৎ সেখানে তোমার কি অধিক্রমণ হয়। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বন্ধন জোড়ের ইলেকট্রনটি তোমার একটি পরমাণু থেকে আসে কিন্তু শেয়ার করে উভয় মূলের পরমাণু। এই বন্ধনটিকে বলা হচ্ছে তোমার কোঅর্ডিনেশন বন্ড। এটি দেখো এখানে যেমন নাইট্রোজেন, এটি সাধারণ সমযোজী বন্ধন, এটি সাধারণ সমযোজী বন্ধন, আর এটি হলো তোমার কি কোঅর্ডিনেশন বন্ড। এই ক্ষেত্রে তখন সামগ্রিকভাবে দেখা যায় যে অ্যামোনিয়াম আয়নটি ধনাত্মক চার্জে চার্জিত হয়। আমরা জানি যে অ্যামোনিয়া অণুতে চারটি পরমাণু, একটি নাইট্রোজেন পরমাণু, তিনটি হাইড্রোজেন পরমাণু। নাইট্রোজেন পরমাণু 7টি ইলেকট্রন, 7টি প্রোটন। হাইড্রোজেন পরমাণু প্রত্যেকটির একটি করে ইলেকট্রন, তাহলে 3টি হাইড্রোজেন পরমাণু, 3টি ইলেকট্রন এবং 3টি প্রোটন। তাহলে টোটাল দেখা যাচ্ছে যে এই অ্যামোনিয়া অণুতে 10টি প্রোটন এবং 10টি ইলেকট্রন রয়েছে। ফলে ইলেকট্রন নিউট্রালিটি প্রিন্সিপাল অনুসারে এই অ্যামোনিয়া অণুটি হলো একটি তোমার চার্জ নিরপেক্ষ একটি অণু, অর্থাৎ এর কোনো চার্জ নেই, কিন্তু সে যখনই এই প্রোটনের সাথে যুক্ত হয় তখন দেখা যায় সেটি ধনাত্মক চার্জে চার্জিত হয়ে যায়। এক্ষেত্রে কি কেন? কারণ এখানে একটি প্রোটন, এখানে ইলেকট্রন নাই, তাহলে টোটাল এই এই পরমাণু গুচ্ছ যেটা অ্যামোনিয়াম আয়ন হলো সেটির মধ্যে মোট প্রোটন সংখ্যা হয়ে যায় 11 আর ইলেকট্রন সংখ্যা 10। ফলে সামগ্রিকভাবে এই পরমাণু গুচ্ছটি একটি ধনাত্মক চার্জে চার্জিত, যেটাকে আমরা বলি NH4+ আয়ন অর্থাৎ অ্যামোনিয়াম আয়ন। এই যে অ্যামোনিয়াম আয়ন, খেয়াল করো এর মধ্যে একটি সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হয়েছে। এটি হলো একমুখী তীরচিহ্ন দিয়ে, যেটিকে বলা হয় কোঅর্ডিনেশন বন্ড। কোঅর্ডিনেশন বন্ড, এই যে কোঅর্ডিনেশন বন্ড, এটি এক প্রকারের বিশেষ প্রকারের সমযোজী বন্ধন। এখানে বন্ধন জোড়ে ইলেকট্রন আসে যে কোনো একটি পরমাণু থেকে কিন্তু শেয়ার করে উভয় পরমাণু। ঠিক এটি এই লুইসের তোমার সমযোজী বন্ধন গঠনের এই ধারণাটি বিজ্ঞানী তোমার সিজুইক তিনি সর্বপ্রথম কমপ্লেক্স বা জটিল যৌগ যখন গঠিত হয় তখন সেই ক্ষেত্রে লিগ্যান্ডের সাথে তোমার লিগ্যান্ডের সাথে দাতব আয়নের একটি বন্ধন ঘটে। তিনি বলেন ওই বন্ধনটিও একটি তোমার সন্নিবেশ সমযোজী বন্ধন। সেক্ষেত্রে লিগ্যান্ডের থেকে
লিগ্যান্ড মুক্ত ইলেকট্রন দানের মাধ্যমে মেটাল আয়নের সাথে যুক্ত হয়। অর্থাৎ মেটাল আয়ন বা তোমার ধাতব আয়নের বহিস্থ শক্তি স্তরের যে ফাঁকা অরবিটাল থাকে সেই ফাঁকা অরবিটালের সাথে লিগ্যান্ড মুক্ত ইলেকট্রন দানের মাধ্যমে সেইখানে লিগ্যান্ড মেটাল আয়ন একটি সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে, এটিকে বলা হয় কোঅর্ডিনেশন বন্ড। এটি হলো তোমার সিজিক ইলেকট্রনিক কনসেপ্ট অফ কোঅর্ডিনেট বন্ড ইন কোঅর্ডিনেশন কম্পাউন্ড। অর্থাৎ যে কোনো কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মধ্যে এই যে মেটাল আয়ন, এখানে মেটাল আয়ন N+ আমরা তার চার্জ দিতে পারি, যেটা হলো মেটাল আয়ন, তার বহিস্থ শক্তি স্তরের যে ফাঁকা আছে এটি হলো লিগ্যান্ড। সেই খেয়াল করো, এই লিগ্যান্ড তার মুক্ত ইলেকট্রন দানের মাধ্যমে মেটাল আয়নের বহিস্থ শক্তি স্তরের ফাঁকা অরবিটালের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। এটি ওই লুইসের মানে তোমার এই বন্ধন সমযোজী বন্ধন গঠনের মতবাদটাকে, অর্থাৎ সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনের মত মানে কনসেপ্টটাকে তিনি এই কমপ্লেক্স আয়নের ক্ষেত্রে প্রয়োগ করেন। সেটিকে বলা হচ্ছে সিজিক ইলেকট্রনিক কনসেপ্ট অফ কোঅর্ডিনেশন বন্ড। এই ক্ষেত্রে যে বিষয়টি দাঁড়ায় সেটি হলো এই যে মেটাল আয়নের বহিস্থ শক্তি স্তরের যে ফাঁকা অরবিটাল থাকে সেই ফাঁকা অরবিটাল গুলোর সাথে লিগ্যান্ডের কি হয়, লিগ্যান্ডের মধ্যে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হয়। এই সন্নিবেশ সমযোজী বন্ধন যখন গঠিত হয় তখন দেখা যায় যে লিগ্যান্ড এর সাথে তোমার এই মেটাল আয়নের এই বন্ধন গঠনের ফলে সেখানে একটি জ্যামিতিক গঠন সৃষ্টি হয়, এবং সেখানে যে জ্যামিতিক গঠন সৃষ্টি হয় এটি একটি কোঅর্ডিনেশন স্ফেয়ার বলে। এই কোঅর্ডিনেশন স্ফেয়ার হলো যে মেটাল আয়ন কতগুলো লিগ্যান্ডের সাথে যুক্ত হতে পারে, অর্থাৎ তার মানে তোমার একযোজী ইলেকট্রন দাতা এরকম কতগুলো লিগ্যান্ডের সাথে সে যুক্ত হয়, সেটি হলো তার কোঅর্ডিনেশন নাম্বার বা সন্নিবেশ সংখ্যা। এই সন্নিবেশ মানে এই কোঅর্ডিনেশন নাম্বারটি মানে আমরা বলি এটি তোমার একটি জ্যামিতিক গঠনের মাধ্যমে দেখানো হয়, সেটিকে বলা হয় কোঅর্ডিনেশন স্ফেয়ার। এই যে কোঅর্ডিনেশন স্ফেয়ার যেমন আমরা একটি আলোচনা করি, সেটি হলো যেমন দেখো হেক্সাএমিন কোঅর্ডিনেশন, এখানে দেখো কোবাল্ট 3 প্লাস কমপ্লেক্স, এখানে দেখো হেক্সাএমিন কোবাল্ট আয়ন, এটি একটি জটিল আয়ন। এটি এর মধ্যে এই একটি কোবাল্ট আয়ন, তার সাথে তোমার 6টি অ্যামোনিয়া অণু যুক্ত হয়। এই 6টি অ্যামোনিয়া যুক্ত হয় এবং তাদের মধ্যে একটি মানে তোমার সুস্পষ্ট একটি জ্যামিতিক গঠন পরিলক্ষিত হয় এবং সেটি একটি অষ্টতলিকীয় গঠন হয়। এটি NH3 এইখানে দেখো এই 4টা অ্যামোনিয়া অণু একটি মানে সমতলে থাকে, কিন্তু এর উপরে থাকে 2টি অ্যামোনিয়া অণু আর নিচে থাকে মানে একটি, এইখানে নিচে একটি উপরে একটি অ্যামোনিয়া অণু। এইভাবে সে একটি অষ্টতলিকীয় গঠন তৈরি করে। সো এইরকম এটি একটি তার নির্দিষ্ট জ্যামিতিক গঠন থাকে। এটি ছিল সিজিক কনসেপ্ট। এই অ্যাকর্ডিং টু সিজিক কনসেপ্ট এখানে বিজ্ঞানী সিজিক এখানে যে এই যে লিগ্যান্ডের সাথে মেটাল আয়নের তোমার এখানে যে তোমার কোঅর্ডিনেশন বন্ড ঘটে, এই কোঅর্ডিনেশন বন্ডের মাধ্যমে এই কেন্দ্রীয় সেন্ট্রাল মেটাল আয়নের মধ্যে সেখানে কিন্তু তার এই নাম্বারস অফ ইলেকট্রনের একটু পরিবর্তন ঘটে। সেক্ষেত্রে সেটি কি, সেটি হলো দেখো যখন আমরা বলে থাকি এটি মানে সিজি কনসেপ্টের একটি লিমিটেশন ঘটে যে যদি এখানে 6টি অ্যামোনিয়া কোবাল্টের সাথে যুক্ত, তো কোবাল্টের সাথে যদি 6টি অ্যামোনিয়া, তাহলে 6 জোড়া ইলেকট্রন সে দিচ্ছে, 6 জোড়া মিন্স 12টা ইলেকট্রন, তাহলে 12টা ইলেকট্রন এই কোবাল্ট 3+ আয়নের সাথে গিয়ে যুক্ত হলো। তাহলে আমরা যদি বলি যে এখানে 50-50, অর্থাৎ এখানে 12টা ইলেকট্রনের মধ্যে
এখানে একটা ইলেকট্রন তোমার এই 6টা ইলেকট্রন কোবাল্টের দিকে আসবে আর 6টা অ্যামোনিয়ার দিকে থাকলো, নাইট্রোজেনের দিকে থাকলো। তাহলে 6টা যদি এখানে কোবাল্টের দিকে আসে তাহলে কি হবে, এখানে তোমার কোবাল্টের নিজস্ব চার্জ হলো +3 আর তার -6, তাহলে কি হলো -3, অর্থাৎ কোবাল্ট আয়নের মধ্যে একটি এই কোবাল্ট পরমাণুতে একটি 3 একক ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়। এই যে 3 একক ঋণাত্মক চার্জের সৃষ্টি, এটির কিন্তু কোনো ব্যাখ্যা সিজুইক কনসেপ্টে পাওয়া যায় না। তদুপরি সিজুইক বিজ্ঞানী সিজুইক তিনি এই যে কমপ্লেক্স গঠন, তিনি সেখানে আরেকটি ব্যাখ্যা দেন, সেটি হলো যে ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার, অর্থাৎ এই যে সেন্ট্রাল মেটাল আয়নের ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার, সেটি হলো যে লিগ্যান্ড যুক্ত হওয়ার পরে তার মধ্যে তোমার এই সেন্ট্রাল মেটাল আয়নের অক্সিডেশন স্টেট এবং লিগ্যান্ড প্রদত্ত ইলেকট্রন তোমার চার্জ যদি যুক্ত করা হয় তাহলে দেখা যাবে যে তাদের কেন্দ্রীয় মেটাল আয়নের যে তখন যেই একটা তোমার কি হবে, সেক্ষেত্রে তার এই কার্যকরী পারমাণবিক যে সংখ্যা, সেটি ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার, তিনি আরেকটি টার্ম ইউজ করেন সে ইলেকট্রন তোমার নিউট্রালিটি প্রিন্সিপাল অনুসারে। সেক্ষেত্রে তখন দেখা যায় যে এরা নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের তোমার পারমাণবিক সংখ্যা সমান সংখ্যক নিউক্লিয়ার ইফেক্টিভ অ্যাটমিক মানে নাম্বার তারা অর্জন করে থাকে। সেগুলো আমরা একটু দেখে নিই। এইখানে দেখো যে ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার, এটা যাওয়ার আগে আমরা আরেকটা বিষয় আলাপ করবো যে এই যে তোমার সেন্ট্রাল মেটাল আয়নের মধ্যে ঋণাত্মক আয়ন চার্জের মানে সৃষ্টি হয়, এর কিন্তু ব্যাখ্যা সিজুইক কনসেপ্টে নেই। এটি তোমার বিজ্ঞানী পোলিং তিনি একটি তোমার মতবাদ সাজেস্ট করেন, সেটি হলো যে যদি আমরা ধরে নিই যে সেন্ট্রাল মেটাল আয়নের যে ইলেকট্রন আছে, সেই এখানে অতিরিক্ত ইলেকট্রন, এক্ষেত্রে তখন সেই এটা কিভাবে নিউট্রালাইজ হয়, মানে এইটা কিভাবে তার মানে আমরা তো বলছি এখানে যে সিজুইকে তোমার এই সিজুইক কনসেপ্টের অনুসারে সেখানে তোমার এই ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার একটা তোমার কি সেখানে সৃষ্টি হয়, যেটি নিষ্ক্রিয় গ্যাস নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের নেয়, ফলে এগুলি কমপ্লেক্স যৌগগুলো গঠিত হতে পারে। এখানে যে বিষয়টি তোমার বলা দরকার সেটি হলো যে ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার আমরা একটু পরে আলোচনা করব, তারপরে আমি একটু বলে নিই যে এই যে লিগ্যান্ড মেটালের দিকে ইলেকট্রন ঘনত্ব ঠেলে দিচ্ছে, তাহলে মেটাল আয়নটি কি হয়, নেগেটিভ চার্জে চার্জিত হতে পারে, কিন্তু আসলে তো ওখানে নেগেটিভ চার্জের উপস্থিতি দেখা যাচ্ছে না। ফলে সেক্ষেত্রে পোলিং একটি মতবাদ প্রস্তাব করেন, সেটি হলো যে এই যদি মেটাল থেকে লিগ্যান্ডের দিকে তার পি অরবিটালের মাধ্যমে সেখানে একটি ব্যাক ডোনেশন ঘটে, তখন এটা পাই মানে তোমার ব্যাক পাই বন্ধন করতে পারে, অর্থাৎ পিছন দিক থেকে আমরা যেটা বলি ব্যাক পাই ডোনেশন, মানে বিপরীত দিক থেকে একটি তোমার বন্ধন যদি সেখানে সৃষ্টি হয়, যেটিকে বলা হয় ব্যাক ডোনেশন, অর্থাৎ সেখানে পি অরবিটালের মাধ্যমে যদি সেখানে আবার একটা ওভারল্যাপিং হয়, তাহলে দেখা যাচ্ছে যে চার্জটা এখানে নিউট্রালাইজ হয়ে যেতে পারে, এবং এইভাবে তাদের একটা কমপ্লেক্সগুলোর একটা কি হয় তোমার স্টেবিলিটি অর্জিত হতে পারে। আচ্ছা, এবার আমরা দেখব যে তোমার অ্যাটমিক তোমার কি ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার, যেটা সিজুইক বলেছেন যে সেটা হলো যে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যার সমান সংখ্যক এখানে একটা কি টোটাল ইলেকট্রন নাম্বার হিসাব করা যায়। সেটি কি যে এখানে দেখো the total number of electrons on the central atom including those gained from ligands in the bonding is called the effective atomic number of the central metal ion, and in many cases this total number of electron surrounding the coordinate metal ion is to equal to the atomic number of the inert gas which follows the central metal atom in the periodic
টেবিল। আমরা জাস্ট এই জিনিসটা আলোচনা করব। যেমন দেখো, এটি হলো ইএএন, সেটি কি? ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার। ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার, যেমন আমরা একটা হিসাব করলে পারবো, এখানে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হলো এরকম যে ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার ইএএন ইজ ইকুয়ালস, এটি দেখো ইএএন এটা হলো যে তোমার z মাইনাস এক্স প্লাস n ইন্টু ওয়াই। এখানে where is z? Z is the atomic number of তোমার সেন্ট্রাল মেটাল আয়ন, সেন্ট্রাল মেটাল আয়ন অর্থাৎ সেন্ট্রাল মেটাল অ্যাটম দাও, অ্যাটম। আর x ইজ দা, এখানে যেটা হবে সেটা হলো অক্সিডেশন স্টেট, oxidation state of central metal atom, আর n is the number of, এখানে খেয়াল করো, number of ligands, আর y is the number of electron pair, number of electrons donated by one ligand। এটি হলো তোমার ইএন ফর্মুলা। আমরা একটু হিসাব করে দেখব। সেক্ষেত্রে দেখো, এখানে যদি আমরা হেক্সাইমিন কোবাল্ট 3 প্লাস আয়ন বা কোবাল্ট ক্লোরাইড যেটাই নেই না কেন, আমরা যদি এখানে দেখি তাহলে কি হবে, তার ইএন হলো ইএন, এখানে দেখো এই কোবাল্টের অ্যাটমিক নাম্বার হলো 27, তাহলে এর চার্জ কত? -3। এই যে জেড হলো তার 27 আর চার্জ হলো টোটাল কি তোমার অক্সিডেশন স্টেট হলো 3, এটা প্লাস এখানে দেখো নাম্বারস অফ লিগ্যান্ড, এখানে হেক্সা, তার মানে 6টা, আর প্রত্যেকটি লিগ্যান্ড দেয় 2টি ইলেকট্রন, তাহলে টোটাল কত হচ্ছে? এখানে দেখো 24 আর হলো এখানে 12, তার মানে 24 আর 12 হলো 36। দিস ইজ দা কি, এখানে কোবাল্ট যেই পেরিওডিক টেবিলে যে পেরিওডিক রোতে সে অবস্থান করে, সেই রো এর শেষের দিকে তোমার কি আছে, যে ইনার্ট গ্যাসটি আছে সেটি হলো ক্রিপ্টন। তাহলে ক্রিপ্টনের অ্যাটমিক নাম্বার কি? 36। তাহলে দেখা যাচ্ছে ইট ইজ দা সিজুইক তোমার কনসেপ্ট। সিজুইক মানে বলেন যে এই যে তোমার ইফেক্টিভ অ্যাটমিক নাম্বারটা হলো, দেখা যায় যে তার নিষ্ক্রিয় গ্যাসে প্রায় অনুরূপ, যদিও দু একটা ব্যতিক্রম আছে। আমরা কয়েকটা আরো হিসাব করে দেখি। যেমন তোমার কি এখানে দেখো, সেটি হলো যে টেট্রাএমিন সিলভার, দেখো টেট্রাএমিন সিলভার। তাহলে এই ক্ষেত্রে সিলভারের এখানে ইএন কত? সিলভার হলো 47 মাইনাস হলো 1, আর অ্যামোনিয়া হলো তোমার 4 ইন্টু 2, তাহলে কত আসছে? 46। আর হলো কি এখানে দেখো, ও এটা হলো সিলভারের ক্ষেত্রে এটি হলো প্লাস, আমরা জানি সিলভারের তো বেশি। হ্যাঁ, এখানে দেখো সিলভারের হলো 47, ঠিক আছে। তাহলে 47 মাইনাস এটা হলো 46 আর হলো 8, তাহলে কত? 54। তাহলে সিলভার যে রোতে আছে সেই রোতে যদি তুমি দেখো যে এখানে হলো জ্যানন, তাহলে জ্যাননের অ্যাটমিক নাম্বার হলো 54। তাহলে ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার দেখা যাচ্ছে যে একটি অনুরূপ তোমার কি ইনার্ট গ্যাস এলিমেন্টের কাছাকাছি বা তার সাথে
একই রকম হয়ে থাকে, ফলে এই ধরনের এরা কমপ্লেক্স বন্ড গঠন করে থাকে। আবার এর ব্যতিক্রমও আছে, যেমন আমরা যদি দেখি যে তোমার এই টেট্রাক্লোরোফেরেট যদি দেখো, টেট্রাক্লোরোফেরেট যেমন FeCl4, তাহলে এইটার মধ্যে এটা কিন্তু মাইনাস, তাহলে আয়রন হলো 3+, তাহলে এর ইএন কত হবে? এর ইএন আয়রন হলো 26 -3 প্লাস 4 × 2, দ্যাট মিন্স কত আসলো? এখানে আসলো 23 আর 8, 23 আর 8 মানে 31 দেখলে দেখা যাচ্ছে যে 36 থেকে একটু কম। ঠিক একইভাবে আমরা যদি হেক্সাসায়ানো কোবাল্টেট আয়ন দেখি, হেক্সাসায়ানো কোবাল্টেট আয়ন COCN6 হেক্সাসায়ানো কোবাল্টেট আয়ন, তাহলে এখানে কোবাল্ট হলো 2+, তাহলে এক্ষেত্রে En কি হবে? En ইকুয়ালস হবে কোবাল্টের কত? কোবাল্টের হলো 27, তাহলে চার্জ হলো কি -2, আর এখানে দেখো তার এই নাম্বারস অফ লিগ্যান্ড হলো 6 আর প্রত্যেকটা লিগ্যান্ডের 2, তাহলে এক্ষেত্রে কত আসছে? 25 প্লাস কত? 12, দ্যাট মিন্স 37, মানে 36 থেকে 1 ইউনিট কম। এই কিছু ব্যতিক্রমও আছে। এই ছিল তোমার সিজুইক ইলেকট্রনিক কনসেপ্টস অফ কোঅর্ডিনেশন বন্ড। এবার আমরা আসব ব্যালেন্স বন্ড থিওরি for the bond formation of coordination compound, or the valence bond theory to the coordination bond forming। তাহলে কোঅর্ডিনেশন বন্ড ফর্মিং এর ক্ষেত্রে ব্যালেন্স বন্ড থিওরিটা কি, এটি আমরা দেখব। যে এখানে হলো তোমার 4টা স্টেপে ব্যালেন্স বন্ড থিওরিটা আমি এক্সপ্লেইন করব। সেটা হলো ব্যালেন্স বন্ড থিওরি, এখানে দেখো এটাকে বিবিটি বলা হয়, ব্যালেন্স বন্ড থিওরি ফর কোঅর্ডিনেশন বন্ড ফর্মিং। এখানে দেখো কোঅর্ডিনেশন বন্ড ফর্মিং or কোঅর্ডিনেশন কম্পাউন্ড ফর্মিং, আমরা যেটাই লিখি না কেন কম্পাউন্ড ফর্মিং। সেই ক্ষেত্রে হলো নাম্বার 1, যে একটি কোঅর্ডিনেশন কম্পাউন্ড ফর্মের আগে যে একটি তোমার যে কেন্দ্রীয় ধাতব আয়নের বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন সমূহ, এখানে যে ফাঁকা তার যে অরবিটাল গুলো থাকবে, যেমন S P D F, এরা একত্রিত হয়ে সমান সংখ্যক নতুন অরবিটাল গঠন করে, যাকে বলা হয় হাইব্রিডাইজেশন, অর্থাৎ হাইব্রিড অরবিটাল। এই হাইব্রিড অরবিটাল গুলোর মধ্যে লিগ্যান্ড কর্তৃক প্রদত্ত মুক্তদুরী ইলেকট্রনের মাধ্যমে সেখানে বন্ধন গঠিত হবে। এটি হলো তার ব্যালেন্স বন্ড থিওরি প্রথম স্টেপটি আমরা আলোচনা করলাম। সেটি হলো যে কোনো একটি তোমার সন্নিবেশ যৌগ বা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ক্ষেত্রে যে মেটাল আয়নটি থাকে, সেই মেটাল আয়নের বহিস্থ শক্তি স্তরের ফাঁকা অরবিটালগুলো প্রথমে একত্রিত হয়ে সমান সংখ্যক সমশক্তি সম্পন্ন নতুন অরবিটাল গঠন করে। এই ক্ষেত্রে তখন যেটিকে বলা হয় সংকরীকরণ। এই সংকরীকরণের ফলেই কিন্তু সেখানে একটি জ্যামিতিক স্ট্রাকচার অর্থাৎ জিওমেট্রিক শেপ সেখানে তৈরি হয়। তোমরা জানো যে সংকরীকরণ এই আমরা যে মতবাদটি ব্যবহার করি সেটি হলো অণুর আকৃতি নির্ণয়ের ক্ষেত্রে। যেমন আমরা বলি মিথেনের ক্ষেত্রে, মিথেনের আমরা স্বাভাবিকভাবে আমরা যদি মিথেন লিখি, সেটি কিন্তু তোমার দ্বিমাত্রিক আকৃতি, আমরা দ্বিমাত্রিক গাঠনিক সংকেত লিখি, এটি কিন্তু তোমার তার আকৃতি নয়। যেমন মিথেনের আকৃতি হলো চতুস্তলক। সেক্ষেত্রে কি কার্বনের বহিস্থ শক্তি স্তরের 4টি অরবিটাল, একটি S এবং 3টি P অরবিটাল, এই 4টি অরবিটাল একত্রিত হয়ে 4টি নতুন sp3 সংকর অরবিটাল তৈরি করে। এই 4টি sp3 সংকর অরবিটাল একটি ত্রিমাত্রিক সজ্জায় সজ্জিত থাকে। সেটি কি একটি চতুস্তলকের 4টি শীর্ষবিন্দুর দিকে তারা প্রসারিত হয়ে তোমার
থাকে তখন এরপরে 4টি হাইড্রোজেন পরমাণুর সাথে বন্ধন গঠন করে এই মিথেন অণুটি গঠন করে, ফলে আমরা বলে থাকি যে মিথেন অণুটির গঠন হলো চতুস্তলকে। ঠিক একইভাবে এই সন্নিবেশ সমযোজী যৌগের ক্ষেত্রেও দেখা যায় যে কেন্দ্রীয় ধাতব আয়নের বহিস্থ শক্তি স্তরে যে ফাঁকা অরবিটালগুলো থাকে sp-df অরবিটাল, হ্যাঁ, সেগুলো তোমার কতগুলো তোমার এই যে পারমাণবিক অরবিটালগুলো ফাঁকা অরবিটালগুলো তোমার এইগুলো একত্রিত হয়ে সমান সংখ্যক সমশক্তি সম্পন্ন হাইব্রিড অরবিটাল গঠন করে থাকে, যে হাইব্রিড অরবিটালের সাথে পরবর্তীতে লিগ্যান্ড কর্তৃক প্রদত্ত ইলেকট্রনের মাধ্যমে সন্নিবেশ সমযোজী বন্ধনগুলো গঠিত হয়। এটি ছিল ভ্যালেন্স বন্ড থিওরি। এখানে খেয়াল করো, প্রত্যেকটি লিগ্যান্ড যখন যে বন্ডটি গঠন করবে সেটিকে প্রত্যেকটি লিগ্যান্ডের থাকতে হবে কি আনপেয়ার্ড সিগমা বন্ড। এখানে তোমার এখানে দেখো সিগমা অরবিটাল, সিগমা অরবিটাল থাকলে সিগমা অরবিটাল বন্ড যদি থাকে সেক্ষেত্রে তখন সে সিগমা বন্ড ফর্ম করবে, অর্থাৎ প্রত্যেকটি লিগ্যান্ড সংকরিত অরবিটালের সাথে কি করবে একটি সিগমা বন্ড গঠন করবে। এরপরে আমরা আসবো যে 3 নাম্বার হলো যে ব্যাকএন্ড হাইব্রিড অরবিটালস অফ দ্য মেটাল অর আয়ন ওভারল্যাপ উইথ দ্য কি ফিল্ড লোন পেয়ার অফ sigma orbitals of the ligands to form ligand metal coordination bond। এবং এই যে কোঅর্ডিনেশন বন্ডটি তৈরি হবে সেটি একটি কি হবে ত্রিমাত্রিক তোমার সজ্জায় সজ্জিত থাকবে। ত্রিমাত্রিক সজ্জাটা কি, সেখানে ওই যে আমরা বলছি যে শঙ্কর অরবিটাল তৈরি হবে, আমরা জানি শঙ্কর অরবিটালগুলো ত্রিমাত্রিক অবস্থায় সজ্জিত থাকে, তখন এই ত্রিমাত্রিক অবস্থায় সজ্জিত ফাঁকা শঙ্কর অরবিটালগুলোর সাথে লিগ্যান্ড তার সিগমা অরবিটালের মাধ্যমে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে, ফলে তাদের একটা জ্যামিতিক আকৃতি, নির্ধারিত জ্যামিতিক আকৃতি থাকবে। এখন আমরা দেখব যে এই যে নির্ধারিত জ্যামিতিক আকৃতি কিভাবে গঠিত হয়। যেমন আমরা বলি যে এই ভ্যালেন্স বন্ড থিওরি ফর কোঅর্ডিনেশন বন্ড এখানে ফর্মিং, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের জ্যামিতিক গঠন তৈরি হতে পারে, যেমন বিবিটি এস টু অক্টাহেড্রাল কমপ্লেক্সেস। এটা দেখো বিবিটি as applied to অক্টাহেড্রাল ফর্ম। টেট্রাহেড্রাল হতে পারে, আবার সেক্ষেত্রে স্কোয়ার প্ল্যানার হতে পারে। আমরা প্রথমে অক্টাহেড্রাল কমপ্লেক্সেস এটি আলোচনা করব। এটি আবার দুই ভাগে, একটি হলো ইনার অরবিটাল কমপ্লেক্সেস, দুই নম্বর হলো আউটার অরবিটাল কমপ্লেক্সেস। প্রথমে আসতেছি ইনার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্সেস। এখানে দেখো অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্সেস সেটি কি, সেটি হলো যেমন আমরা একটা উদাহরণ দিলে বুঝবে, একটু আগে আমরা আলোচনা করেছি যে কোবাল্ট হেক্সাইমিন কোবাল্ট 3+ আয়ন, এই যে কমপ্লেক্সটা গঠিত হয় সেক্ষেত্রে দেখে নাও যে কোবাল্টের অ্যাটমিক নাম্বার হলো 27, 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2 3d7। যদি এটা কোবাল্ট 2+ হয় 3+ হয় তাহলে এখানে দেখো 27, এখানে রইল কি 1s2 2s2 2p6 3s2 3p6 3d6, দ্যাট মিন্স 4s0 4p0। এই যে 3d অরবিটাল, এখানে 5টি d অরবিটাল অ্যাকর্ডিং টু হান্স রুল অনুযায়ী সেটা কি বিন্যস্ত হবে। এখানে 3টি p অরবিটাল, একটি ফাঁকা থাকবে 3d অরবিটাল। এখানে দেখো 1 2 3 4 5, তাহলে 6টি d অরবিটাল, এখানে একটি ফিল আপ থাকবে, 4টি কি থাকবে আনপেয়ার থাকবে, আর এখানে 4s0 4p0। তো যখন এখানে খেয়াল করো এইটাকে দেখা যায় এর যে ম্যাগনেটিক ফিল্ড এটি কোনো চুম্বকত্ব প্রদর্শন করে না, অর্থাৎ এই মানে আয়নটি হলো
তোমার ডায়োম্যাগনেটিক। ডায়োম্যাগনেটিক কথাটার অর্থ হলো দেয়ার ইজ নো আনপেয়ার্ড ইলেকট্রন ইন ইটস মলিকুল। এখানে কোনো রকম আনপেয়ার্ড ইলেকট্রন থাকে না। যদি আনপেয়ার্ড ইলেকট্রন না থাকে তাহলে আমার এই যে ডি অরবিটাল 3d6 এর মধ্যে যে এখানে 4টি বিজোড় ইলেকট্রন আছে সেগুলো তো থাকবে না। তাহলে সেগুলো তখন কি হয়, এই 4টি ডি অরবিটাল আমরা যদি এটাকে তুমি দেখো, এটা তোমার এটা যদি ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এখন আমরা যদি দেখি তখন যে এটা যখন যৌগ গঠন করে তখন এই দুইটা ইলেকট্রন একটা এখানে চলে আসে, একটা এখানে এসে পেয়ার আপ হয়। তো পেয়ার আপ হলে তখন যেটা কি হবে, এটা ডাবল পেয়ে যাবে, অর্থাৎ এখানে 2 এখানে 2, ডি dxy 2, dyz 2, dz 2, আর dx স্কয়ার y স্কয়ার নাই, dz স্কয়ার নাই। এই দুইটি d অরবিটাল নিয়ে, অর্থাৎ এই দুইটি d এবং একটি s, তিনটি p অরবিটাল নিয়ে এখানে যে হাইব্রিডেশনটা হয় সেটা হলো d2sp3, যাকে বলা হয় এটি একটি অক্টাহেড্রাল শেপ এবং সেটি হলো ইনার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স। যেটা আমরা একটু দেখাই যে একটা অক্টাহেড্রাল কমপ্লেক্সে এই যে তোমার d2sp3 বা sp3d2 সেটি কিরকম হয়, সেটি হলো এরকম ছয়টি হাইব্রিড অরবিটাল থাকবে। এই 6টি হাইব্রিড অরবিটাল একটি অষ্টতলকে 4টি শীর্ষবিন্দুর দিকে তোমার প্রলম্বিত থাকবে। আমরা একটু দেখে নিই। যেমন মনে করো এটি একটা অক্টাহেড্রাল কমপ্লেক্স আমরা আঁকছি, এখন দেখবা এটি দেখে নাও যে এখন তোমরা দেখো এখানে কিন্তু 4টা তল, এরপরে আবার যদি নিচে 4টা তল হয় এটা হলো অষ্টতলিকীয় গঠন। এইরকম অষ্টতলিকীয় গঠনের এখানে এই তার 6টি শীর্ষবিন্দুর দিকে, এখানে দেখো এই 6টি শীর্ষবিন্দুর দিকে এখানে 6টি হাইব্রিড অরবিটাল, অর্থাৎ d2sp3 এরকম 6টি হাইব্রিড অরবিটাল তৈরি হয়। এই 6টি হাইব্রিড অরবিটাল একটি অষ্টতলকে 6টি শীর্ষবিন্দুর দিকে প্রসারিত থাকে। এটি হলো তোমার কি 6টি d2sp3 হাইব্রিড অরবিটাল। এখন এটা ইনার অরবিটাল কেন বলা হচ্ছে, কারণ এর এর এই যৌগটার মধ্যে দেখো এখানে এই 6টি অরবিটালের মধ্যে 6টি অ্যামোনিয়া তার মুক্ত দূর ইলেকট্রনের মাধ্যমে এখানে যুক্ত হয়। এখানে 6টি মুক্ত দূর ইলেকট্রনের মাধ্যমে এটি কোবাল্ট, এটি কেন্দ্রে কোবাল্ট থাকবে, আর এটি 6টি অ্যামোনিয়া মুক্ত দূরের মাধ্যমে এখানে যুক্ত হবে। মুক্ত ইলেকট্রন দানের মাধ্যমে 6টি সন্নিবেশ সহযোগী বন্ধন গঠন করে এখানে যুক্ত হবে। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে কোন রকম বিজোড় ইলেকট্রন থাকে না, এবং যেহেতু বিজোড় ইলেকট্রন থাকে না এটি তোমার চুম্বকত্ব অর্থাৎ এর ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ 0, অর্থাৎ এর ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ 0 হওয়ার কারণে এটি ডায়োম্যাগনেটিক। ডায়োম্যাগনেটিক বলে আমরা ধারণা করতে পারি যে এর মধ্যে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন বা বিজোড় ইলেকট্রন নাই, ফলে এটি হবে ইনার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্সেস। ঠিক একইভাবে আমরা আরেকটি আউটার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স নিয়ে যদি আলোচনা করি, সেটি হলো যদি দেখো এটা এখানে, সেটি হলো যে কোবাল্ট হেক্সাফ্লুরো, এখানে দেখো হেক্সাফ্লুরো কোবাল্টেট আয়ন, এটা হেক্সাফ্লুরো কোবাল্টেট আয়ন। এই যে হেক্সাফ্লুরো কোবাল্টেট আয়ন, সেক্ষেত্রে দেখে নাও তোমরা এই যে হেক্সাফ্লুরো কোবাল্টেট আয়ন দেখো এখানে, এর মধ্যে আমরা যদি কোবাল্টের ইলেকট্রনিক কনফিগারেশন একটু আগে লিখেছিলাম যে এখানে ছিল 27 হলে এটি 3+, যদি 3+ হয় তাহলে তার তো কি থাকবে, এটা 3+, 1s2 2s2 2p6 3s2 3p6 3d6, এখানে 4s0 4p তো নাই, 4p0, তাহলে এখানে 3d তে আমরা দেখতে পাচ্ছি এখানে তোমার দেখো এখানে কয়টা হলো 1 2 3 4,
এখানে কিন্তু 4টা আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে। এখন সে তাহলে কি করবে, এখানে 4dও কিন্তু আছে, 4d সেখানেও 0, তাহলে সে কি করে দেখো, সে তখন এই 3d আর নেয় না, 3d না নিয়ে 4s এর একটি, 4p এর 3টি আর 4d এর যেখানে 5টি থাকে খালি, এখানে তার 2টি নেয়। তাহলে 2টি নিয়ে এখানে হলো 3টি, তাহলে একটি s আর কি, এটি হলো তোমার 4s, এটি 4p আর এটি হলো 4d। তাহলে দেখা যাচ্ছে এখানে যে সংকরীকরণ হয় সেটি হলো sp3d2। তাহলে এই যে sp3d2 তখন এটি কিভাবে হয় যে এর মধ্যে এর ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ নট মিউ ইজ ইকুয়ালস 0, অর্থাৎ এর একটি ম্যাগনেটিক ফিল্ড আছে, অর্থাৎ এটি চুম্বকত্ব প্রদর্শন করে। এইটি তোমার প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক কথা বলতে হলো এর অণুর মধ্যে অনেক কি বিজোড় ইলেকট্রন থাকে, বিজোড় ইলেকট্রনের কারণে এটি প্যারাম্যাগনেটিক। যদি বিজোড় ইলেকট্রন থাকে তখন আমরা বলি যে এটি হলো আউটার অরবিটাল কি, আউটার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্সেস। আসল কথা হলো যে এই ব্যালেন্স বন্ড থিওরির মাধ্যমে কিন্তু এটি জানা যায় না যে এর এই ব্যালেন্স বন্ড থিওরি কিন্তু এটি বলে নাই যে এটি তোমার এই কি হলো যে এটি তোমার এর চুম্বকত্ব প্রদর্শনের কোনো ব্যাখ্যা তারা দেয় নাই। যদিও তারা বলেছে যে এখানে তার মানে তোমার ফাঁকা অরবিটালগুলো সংকুচিত হয়ে তারা কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করে, কিন্তু পরবর্তী দেখা যায় যে তাদের কথাগুলোর সাথে কিছুটা মিলে যায়। সেখানটা হলো যে এখানে ফাঁকা অরবিটালে গিয়েছে কিন্তু এখানে আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। এই যে আনপেয়ার্ড ইলেকট্রন সেটি অন্য আরেকটি মতবাদের সাহায্যে ব্যাখ্যা করা হয়। তাহলে এটি আমরা দেখলাম যে ইনার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স হতে পারে, আউটার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স হতে পারে, আবার সেক্ষেত্রে টেট্রাহেড্রাল কমপ্লেক্স হতে পারে। টেট্রাহেড্রালের ক্ষেত্রে ইনার অরবিটাল হতে পারে, আউটার অরবিটাল হতে পারে, আবার তোমার স্কয়ার প্ল্যানার হতে পারে। আমরা একটু দেখে নিই একটা টেট্রাহেড্রাল কমপ্লেক্স যদি দেখি, তাহলে দেখো টেট্রাহেড্রাল কমপ্লেক্স যেমন মনে করো নিকেল টেট্রাকার্বন, সেটি একটি টেট্রাহেড্রাল কমপ্লেক্স। আবার জিঙ্ক, এখানে দেখো টেট্রাঅ্যামিন জিঙ্ক 2+ আয়ন, এটি কিন্তু তোমার দেখা যাচ্ছে এটি হলো আউটার অরবিটাল, নট ইনার অরবিটাল, কারণ সে 3D নেয় না, সে 4s নিয়ে। এখানে দেখো যদি জিঙ্কের তুমি দেখো এটি 30, তাহলে সেটি কি 1s2 2s2 2p6 3s2 3p6 3d 10 4s2, তাহলে এই শুধু 4s চলে যায়, তাহলে তার 3d নেয় না, 4s আর 4p। তাহলে এখানে যদি তুমি জিঙ্ক 2+ দাও তাহলে এখানে তোমার কি আসবে, 4s 0 আসবে আর 4p আছে ফাঁকা নাই। তাহলে কি হলো, সে তখন কি করে একটি 4s আর 3টি p অরবিটাল 4p নিয়ে sp3 সংকরীকরণ তৈরি করে। সেটি হলো তোমার চতুস্থলকে, যেমন গঠনটি এরকম, এই যে একটি চতুস্থলকে 4টি বিশ্ববিদ্যুতের দিকে এই 4টি sp3 সংকর অরবিটাল কি প্রলম্বিত থাকে, তখন এরপরে সে 4টি অ্যামোনিয়া অণুর সাথে যুক্ত হয়ে এই গঠনটি তৈরি করে। অর্থাৎ এটি হলো তোমার আউটার অরবিটাল কমপ্লেক্স। আবার তোমার কি হতে পারে, ইনার অরবিটাল কমপ্লেক্সেস হতে পারে। যদি সেক্ষেত্রে তখন তোমার কি হবে, এই তোমার কি হয়, আনপেয়ার্ড ইলেকট্রন না থাকে। আনপেয়ার্ড ইলেকট্রন না থাকলে তাহলে 3D তে যদি তোমার কি থাকে, 3D তে তোমার 6টা ইলেকট্রন থাকে, তো 6টা ইলেকট্রন থাকলে তার কি সেটা কি হবে, একটি ডি অরবিটাল পূর্ণ থাকবে আর 4টি ডি অরবিটাল অপূর্ণ থাকবে, দেখবে আনপেয়ার থাকবে। এখন তোমার যদি সেটার ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ 0 হয় তাহলে বুঝতে হবে যে সেটার মধ্যে কোনো রকম আনপেয়ার ইলেকট্রন নাই, তাহলে তখন ইনার ডি অরবিটালকে নিয়ে সে বন্ড ফরমেশন করবে। এটি আমরা দেখতে পারি। আরেকটি হলো স্কয়ার প্ল্যানার। আমরা স্কয়ার প্ল্যানার একটি দেখি, সেটি হলো যে স্কয়ার প্ল্যানারের ক্ষেত্রে দেখো সেটি ইনার অরবিটাল হয় অনেক ক্ষেত্রে, সেটি হলো dsp2 অথবা sp2d হইতে পারে। আমরা ইনারটা যদি দেখাই, যেমন মনে করো হ্যাঁ এটি
যদি আমরা দেখি যে নিকেল টেট্রাসায়ানো নিকেলেট টেট্রাসায়ানো নিকেলেট, তাহলে এটা নিকেল 2+ থাকবে। এটি দেখো, তাহলে নিকেল হলো 28, 20 হলো 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s2 3d8। যদি নিকেল প্লাস দাও 2+ দাও তাহলে 20, তাহলে সেক্ষেত্রে কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d কি হলো 8 হয়ে গেল। 3d 8 হলে ডি অরবিটাল তো স্যার 5টি, তাহলে 5টি ডি অরবিটাল হলে এখানে দেখো 3টি ফিল আপ থাকবে আর 2টি আনপেয়ার থাকবে। তাহলে এই যে তখন সে কি করে দেখো, তার 4s0 এখানে 4s0 4p তো ইলেকট্রন নাই সেটা বুঝি। তার মানে এই যে 4p তে কয়টা, 3টা, এটা 4s এটা 4p আর এইখানে হলো 3d। তাহলে দেখো এই এর ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ 0। ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ যদি 0 হয় তখন একটি ডি এখানে পেয়ার আপ হয়ে যায়, তাহলে একটি ডি এখানে ফাঁকা থাকে। তাহলে এইটি কিন্তু 3d, তাহলে একটি 3d আর হলো একটি s, 2টি p নিয়ে সে dsp2 সংখ্যক অরবিটাল তৈরি করে। dsp2 সংখ্যক অরবিটাল 4টি তৈরি হয়। 4টি একটি স্কয়ারের এটি দ্বিমাত্রিক, একটি দ্বিমাত্রিক সমতলীয় তোমার চতুর্ভুজাকার কি বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দুর দিকে এই 4টি লুপ প্রসারিত থাকে, যেমন সেটি নিকেলের ক্ষেত্রে এরকম হয়ে থাকে। এইটি দেখো এইরকম, তখন 4টি সায়ানাইড এসে এক্ষেত্রে এইখানে যুক্ত হবে। 4টি সায়ানাইড এই 4টি সায়ানাইড এভাবে যুক্ত হয়ে একটি তোমার কি স্কয়ার কি প্ল্যানার কমপ্লেক্স ফর্ম অর্থাৎ জ্যামিতিক গঠন তৈরি করে থাকে। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের ব্যালেন্স বন্ড থিওরি অর্থাৎ যোজ্যতা বন্ধন তত্ত্ব। কিসের ক্ষেত্রে? কোঅর্ডিনেশন বন্ডের ক্ষেত্রে, অর্থাৎ কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ক্ষেত্রে কিভাবে যোজ্যতা বন্ধন তত্ত্বটি এখানে প্রয়োগ হয়ে থাকে সেটি আমরা দেখলাম।